অল্প সময়ের মধ্যে এটা পৌঁছেছে। ওই যে বলছি, যেটা 30শে অগস্টে রওনা দিয়ে 2রা অক্টোবরে অপহৃত হলো, আমরা 30শে সেপ্টেম্বরে রওনা দিয়ে 8 তারিখে আমাদেরকে অপহরণ করা হলো। সেটা তারও আগে হতো, কারণ আমাদের পরিকল্পনা ছিল আমরা 6 তারিখে পৌঁছাবো। একদম সবচাইতে গতিশীল ভাবে গেলে 1 সপ্তাহের মধ্যে পৌঁছানো সম্ভব, কিন্তু আমাদের আগে যেই 8টা নৌকা এবং পরে আরো 2টো নৌকা যায়, মাঝারি নৌকা যায়, এগুলির গতি আমাদের চাইতে অনেক কম। এই 8টা নৌকা পালতোলা নৌকা অত দ্রুত যেতে পারে না। আমরা প্রথমে ভেবেছিলাম আমরা চলে যাব, কিন্তু আমাদের তারপর মনে হলো তাদেরকে ফেলে যাওয়াটা আমাদের ঠিক হবে না। কাজেই তাদের সাথে তাল মিলিয়ে আমরা প্রথমে পেছনে যাওয়া সত্ত্বেও আমরা তাদেরকে অতিক্রম করি, কিন্তু আমরাই তারপরে সিদ্ধান্ত নিই যে না, তাদের আমরা ফেলে যাব না, এটা লড়াই স্বার্থে তাদেরকে আমাদের সাথে রাখা দরকার। অন্য যে 2টো জাহাজ ছিল সেগুলি যান্ত্রিক সমস্যার কারণে পরে তাদের ফিরে যেতে হয়েছে, তারা যেতে পারেনি। তারপরে যেটা হলো, যেটা এখানে এটা আপনারা বুঝবেন যে আমরা আপনাদের নিয়মিত আপডেট দিচ্ছিলাম, কিন্তু সেখানে এই আপডেট তো ইসরায়েলও পাচ্ছে। কাজে আমাদের খুব সচেতন ভাবে এমন জিনিস বলতে হয়েছে যেটা আমাদের কোনোভাবে কম্প্রোমাইজ করবে না, যেটার কারণে এই যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেটাকে ব্যাহত না করা হয়। এবং সেই জায়গায় আমরা বাছাই করে কিছু কিছু জিনিস বলিনি। তার মধ্যে একটা আজকে আপনাদের বলি, এর আগে বলা হয়নি। সেটা হচ্ছে, আমরা যখন 6 তারিখে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়ে দেরি করলাম আমাদের অন্যান্য প্রতিলার কারণে, তখন দেখা গেল আমরা 7ই অক্টোবরে পৌঁছবো, এবং ইসরায়েল বলেই যাচ্ছে যে আমরা হামাস সমর্থনকারী। 7 তারিখে যদি আমরা পৌঁছাই, তাহলে এটা বলার সুযোগ তারা অনেক বেশি পাবে, কারণ তারা ওইটাকে জাস্টিফিকেশন হিসেবে দেখাতে পারবে। কাজে আমরা ট্যাকটিক্যালি সিদ্ধান্ত নেই যে 7 তারিখে আমরা পৌঁছবো না, 8 তারিখে পৌঁছানোর চেষ্টা করব। কাজে সেই হিসাবে আমরা বাড়তি একদিন ওইখানেই ছিলাম। কেউ দেখেওছেন যে আমরা ট্র্যাকারে দেখেছেন যে আমরা এক জায়গায় কিছুক্ষণ ছিলাম, ওই 7 তারিখে যাতে আমাদের না পৌঁছতে হয় সেটার কারণে। কয়েকটা জিনিস বলা দরকার, যারা গিয়েছিল তাদের কথা বলি। অসাধারণ কিছু মানুষ এই কনসিয়াস ফ্লোটিলায় ছিলেন, সত্যিকার অর্থে একেবারে লড়াকু মানুষ। হুয়াইদা আরা, যার সাথে আমি প্রথম যোগাযোগ করি, আমি পরে আপনাদের প্রশ্নের অন্য উত্তর খুলিয়ে দেব, কিন্তু আমি শুধু জানানোর জন্য বলছি, তিনি কিন্তু প্রথম এই মাবি মারমারাতে ছিলেন, যেখানে তার 10 জন সহকর্মী মারা যায়, তাকে হত্যা করা হয়, খুন করা হয়। তা সত্ত্বেও উনি সব বিপদের কথা জেনে, তার সামনে 10 জনকে খুন করা হয়েছে সেই একই ফ্লোটিলাতে, তারপরেও কিন্তু তিনি গেছেন। যিনি কো ক্যাপ্টেন ছিলেন, 2 জন ক্যাপ্টেন ছিলেন, আমাদের একজন তুর্কিশ ক্যাপ্টেন আর একজন মেডলিন নামে অস্ট্রেলিয়ান একজন ক্যাপ্টেন। তিনি এর আগে বিভিন্ন এই ধরনের বড় বড় অভিযানে গেছেন এবং সেগুলির রিস্কগুলি উনি জানেন। তিনি আবার আমাদের আগে প্রশিক্ষণও দিয়েছেন, সেফটি ট্রেনিং, অনেকগুলি জিনিস আমাদের আগে করতে হয়েছে। নারী ক্যাপ্টেন। তারপরে নারীদের একটা বড় অংশ ছিল এখানে, শুধু সেটা না, জোহরা তার একটা পা কাটা, অ্যাম্পিটেট করার, সেখানে একটা আর্টিফিশিয়াল পা নিয়ে তিনি গেছেন। 84 বছরের একজন নারী, প্রেসিডেন্ট ম্যাক্রোর খুব ঘনিষ্ঠ ব্যক্তি, তিনি গেছেন এবং নৌকা থেকে লাইভ ব্রডকাস্ট করে ম্যাক্রোকে প্রশ্ন করেছেন, কেন তুমি এই জিনিস হতে দিচ্ছ। এই ধরনের অসাধারণ কিছু কিছু ব্যক্তি গিয়েছেন এই অভিযানে, কিন্তু যারা জাননি সেটার কথা বলা দরকার। কারণ আমরা মিডিয়ার জন্য করেছিলাম, মিডিয়া এবং স্বাস্থ্যকর্মীদের জন্য। মেইন স্ট্রিম মিডিয়ার একটা ব্যক্তি যায়নি, কোনো একটা ব্যক্তি কোনো মেইন স্ট্রিম মিডিয়ার থেকে এখানে যায়নি। সেই রিস্ক তারা নেয়নি। ব্যক্তিগত রিস্ক বলবো না রাজনৈতিক রিস্ক, সেটার মধ্যে আমি গেলাম না, কিন্তু একটা মেইন স্ট্রিম মিডিয়ার কোনো উপস্থিতি ছিল না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং মেইন স্ট্রিম মিডিয়া কি ভয়াবহ ভূমিকা রেখেছে এই যুদ্ধে, এই লড়াইয়ে, এই জেনোসাইডে, সেটা আমাদের মনে রাখতে হবে। আমি তার বেশি একটানা বলবো না, আপনাদের অনেক প্রশ্ন নিশ্চয়ই আছে, প্রশ্নের মধ্যে হয়তো কিছু জিনিস আসবে, তার বাইরে যদি হয় শুধু শেষের জায়গাটা বলি যে আমরা
যখন আমি ব্রডকাস্ট, আমরা কিন্তু তার আগে সারাক্ষণ মোহরা দিয়েছি, ধরলে কি হবে, কে কি করবে, কার ভূমিকা কি, একে আক্রমণ করলে অন্যজন কি করবে, একজনকে যদি খুন করা হয় বা আক্রমণ করা হয় তাহলে আরেকজন কিভাবে আসবে, একেবারে মিলিটারি কায়দায় আমরা পুরো যাত্রা সহ আমরা এই জিনিস করেছি। দিনে রাতে সাইরেন বেজেছে, সবাই এক জায়গায় গিয়েছি, সেই এক্সারসাইজগুলির ভেতর দিয়ে গিয়েছি। কিন্তু এক্সারসাইজ একটা জিনিস, আসল ঘটনা ভিন্ন জিনিস। আমাদের চলার সময় একটা সময় ঠিক করা হলো আমি হব ফ্লোটিলার অফিশিয়াল ফটোগ্রাফার। এমনিতে আমাদের কাজ সব, কারণ এই ফ্লোটিলাটা একটু বলে রাখি, এটা কিন্তু স্বাভাবিক জাহাজ না। কারণ স্বাভাবিক জাহাজ যাত্রী নেওয়ার জন্য দিনের পর দিন যে জাহাজ যায় তাকে সেখানে শোবার ব্যবস্থা থাকে, অন্যান্য জিনিস থাকে। এটা একটা 72 সনে নির্মিত পুরনো একটা জাহাজ, যেটা ছোট ছোট যাত্রার জন্য তৈরি, ফেরির মতো রাখে। একটা বসার জায়গা আছে, শোবার জায়গা শুধু যারা ক্রু তাদের জন্য আছে। হঠাৎ করে প্রায় 100 জন মানুষ এখানে এসছে, আমাদের কারো শোবার জায়গায় নেই, শৌচাগার নেই, পানির ব্যবস্থা নেই। এতগুলি মানুষকে সামাল দেওয়ার মতন এই জাহাজ না। কিন্তু এই জাহাজটা আমরা পেয়েছি। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে আমরা এই জাহাজ নিলাম কেন? প্রথম জিনিসটা হচ্ছে, আপনি ভাবেন কোন ক্যাপ্টেন বা কোন মালিক, জাহাজের মালিক তার জাহাজটা দিয়ে দেবে যদি সে জানে যে এই জাহাজটা গাজাতে যাচ্ছে, ইসরায়েলি আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর আগের গুলিকে সবগুলিকে ধ্বংস করা হয়েছে। তারপরে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ক্রু। আমরা না হয় নিজেদের তাগিদে আমাদের এটা করতে হবে, এই অবরোধ ভাঙতে হবে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা যাচ্ছি, কিন্তু কোন ক্রু যাবে এর সাথে জেনে যে আমার মৃত্যু হতে পারে এই যাত্রায়? সেরকম একটা জাহাজ, সেরকম একটা ক্রু পাওয়া খুব বিরল। এবং অন্যরা যারা পেয়েছে, যারা করেছে, তারা অনেকে করেছে। একটা ছোট্ট জিনিসটি আমি আপাতত শেষ করব। আমি বাংলাদেশ থেকে গিয়েছি, কিন্তু আরো দুজন বাংলাদেশি অরিজিনের ব্রিটিশ নাগরিক, বাংলাদেশ, তাদের বাবা মারা বাংলাদেশি, তারা গিয়েছিলেন। সুমুদ ফ্লোটিলায় রুহি নামে একজন নারী, উনি গিয়েছিলেন অবজারভার ফ্লোটিলাতে, মূল বহরে যাননি, সাথে ছিলেন। তারা ডেঞ্জার জোন পর্যন্ত যাননি, তার আগে গিয়ে ফিরে গেছেন, কারণ তাদের ফ্লোটিলাতে আরো কয়েকজনের একটু সমস্যা হয়েছিল, যে কোনো কারণে তারা ওই পর্যন্ত যাননি। আমি যেতে গিয়ে আমার সাথে ইয়াসিন নামে একজন ভদ্রলোক, উনি বললেন তোমার জন্য একটা মেসেজ আছে। মেসেজটা শুনে দেখি যে ভাই কেমন আছেন, সিলেটি ভাষায়। সেই ভদ্রলোক বলছেন, লিয়াকত নাম, ডাক নাম লিয়াকত, ভালো নাম মোহাম্মদ আলী। এই ভদ্রলোক ইংল্যান্ডে থাকেন, উনি কোরআন শেখান। উনি নিজে আরো 3 জন বন্ধুকে নিয়ে জড়ো করে 28,000 ইউরো জোগাড় করে একটা নৌকা কিনে তারপর ওখান থেকে এই সুমুদে যোগদান দেবেন। যোগদান দেওয়ার একটা প্রক্রিয়া রয়েছে, অনেক বাছাই করা ব্যাপার থাকে, কাকে নেবে কাকে নেবে না, সিকিউরিটির ব্যাপার রয়েছে, নিরাপত্তার ব্যাপার রয়েছে, এর মধ্যে মোসাদ এজেন্ট ঢুকবে কিনা, অনেক রকমের ব্যাপার রয়েছে। কাজে খুব ভালো একটা স্ক্রিনিং এর মাধ্যমে যায়। তাদেরকে বলা হয় তোমাদের নৌকা নেবো, তোমাদের নেবো না। তারপরে বিভিন্ন ভাবে উনি আসতে পারেন এবং উনি অন্য নৌকার থেকে আমাকে মেসেজ পাঠান যখন জানতে পারেন যে একজন বাংলাদেশে এই নৌকায় আছে। তাদের নৌকাকে সরাসরি র্যাম করা বলে, মানে ওই যুদ্ধের নৌকা দিয়ে ধুস মেরে সেই নৌকাকে ভাঙা হয় এবং সেখান থেকে তাদেরকে তুলে আলাদাভাবে আনা হয়। আমি তার বেশি এখন বলছি না, আপনারা প্রশ্ন করেন, অনেকগুলি জিনিস বলার আছে, অবশ্যই বলবো। কিন্তু এটা আমি বলি সত্যিকার অর্থে, আমি গেছি কিন্তু আমি আপনাদের সকলকে নিয়ে গিয়েছি। আপনারা যেভাবে সাথে ছিলেন, যেভাবে সমর্থন করেছেন, যেভাবে ভালোবাসা দেখিয়েছেন, এটা অসাধারণ। আমি এটাও বলবো, আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস যেইভাবে সাড়া দিয়েছেন, শক্তিশালী ভূমিকা রেখেছেন, জোরালো ভূমিকা রেখেছেন, এটাও অসাধারণ। কারণ এই বাঘা বাঘা দেশগুলির একটা দেশের একটা নেতা বা নেত্রী কিন্তু কিচ্ছু বলেননি। এমনকি আমরা যখন বেরোলাম তখন ইস্তানবুলে যখন পৌঁছায়, আমেরিকার কনসুল থেকে কেউ আসেওনি। তখন আমাদের কনসুলের মাধ্যমে তাদের পরিবারকে ফোন করে যোগাযোগের ব্যবস্থা আমরা করেছি।
কাজেই সেটা একটা অসাধারণ জিনিস ছিল। আপনারা অসাধারণ একটা ভূমিকা পালন করেছেন, সারাক্ষণ সাথে ছিলেন। আমার পরিজন, সহকর্মী, লড়াইতে যারা ছিল সারাক্ষণ, তারা অসাধারণ ভূমিকা পালন করেছে। এবং এই জিনিসগুলি আমরা অন্যদের যখন বলেছি, তারা কিন্তু সেটা থেকে ভীষণভাবে উৎসাহিত হয়েছে, অনুপ্রেরণা পেয়েছে। কারণ তারা মনে করছিল তারা বোধহয় একা, তাদের নিজেদের দেশের মানুষ সেরকম ভাবে সাড়া দিচ্ছে না। বাংলাদেশ যেভাবে সাড়া দিয়েছে, সেইভাবে সত্যিকার অর্থে পৃথিবীকে বাংলাদেশ দেখিয়েছে যে সারা পৃথিবীতে বাংলাদেশ কি ধরনের ভূমিকা রাখতে পারে। আমি এটা দিয়ে আপাতত শেষ করি, অনেক কিছু বলার আছে, আপনাদের প্রশ্নগুলি।